আসসালামু আলাইকুম এভরিওয়ান। পাগল স্বামী গল্পের 2 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। জোরে দরজা ধাক্কানোর শব্দে ভয় পেয়ে যায় মধুজা। আর তার বুঝতে বাকি নেই অক্ষর যে প্রয়োজনে দরজা ভেঙে হলেও তাকে নিয়ে যাবে। তাই মধুজা ভয়ে বিছানা থেকে উঠে পড়ে, ভয়ে কাঁপতে কাঁপতে সামনে এগোয়। আল্লাহর নামে নিয়ে দরজাটা খুলে দেয় মধুজা। দরজা খুলতেই মধুজার নজরে আসে অক্ষরের রাগী চেহারা। ভয়ে শুকনো ঢোক গিলে মধুজা কিছু বলতে উদ্যত হয়। ঠিক সেই সময়ই আচমকা অক্ষর সবার সামনেই মধুজাকে কোলে তুলে নেয়। মধুজা বিস্ময়ে থ মেরে যায়, মনে মনে বলে, এই পাগলা ডাক্তারটার কি কোলে তোলার অসুখ আছে নাকি? যখনই দেখে কোলে তুলে নেয়। এদিকে প্রকাশ্যে কিছু বলতে গিয়েও অক্ষরের আগে চোখের দিকে তাকিয়ে কিছু বলার সাহস হয়ে ওঠে না মধুজার। সে শুধু একবার নির্বিকার চিত্তে সামনের দিকে তাকায়। সবাই হাঁ করে অক্ষরের কীর্তি যেন দেখে যাচ্ছে। এতগুলো মানুষের সামনাসামনি অক্ষর তাকে কোলে নিয়েছে ভাবতেই লজ্জায় মাটিতে মিশিয়ে যেতে ইচ্ছে করছে মধুজার। অক্ষরের যেন এসব দিকে কোনো খেয়ালই নেই। সে খুব স্বাভাবিকভাবেই নিজের বাবার দিকে তাকিয়ে বলে, আব্বু, আমি ওকে বাড়িতে নিয়ে যাচ্ছি, তুমি বাকি সব আত্মীয় স্বজনদের নিয়ে চলে এসো। আর কোনো কিছু না বলে মধুজাকে কোলে নিয়েই হাঁটতে শুরু করে দেয় অক্ষর। সবাই তাদের দিকেই তাকাচ্ছিল। মধুজা লজ্জায় চোখ বন্ধ করে নেয়। অক্ষরকে মনে মনে হাজারটা গালি দেয় মধুজা। অক্ষর গাড়ির সামনে এসে মধুজাকে কোল থেকেই নামিয়ে দেয়। নিজে গাড়িতে উঠে পড়ে মধুজার উদ্দেশ্যে বলে, দাঁড়িয়ে না থেকে চুপচাপ গাড়িতে উঠে পড়ো, তোমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আমাকে আবার হসপিটালে ফিরে যেতে হবে। মধুজা কিছু বলতে যাবে, তখন আবারও অক্ষরের রাগী চেহারা দেখে কিছু বলতে পারে না। ভদ্রমের মতো অক্ষরের কথা অনুযায়ী গাড়িতে বসে পড়ে। অক্ষর গাড়ি চালানো শুরু করে। মধুজা অনেক কষ্টে নিজের মনে সাহস সঞ্চয় করে বলে, আপনি কি সত্যি পাগল নাকি? মধুজার প্রশ্নটা অক্ষরের ভ্রু কুঁচকে যায়। সে গম্ভীর ভাব নিয়ে বলে, তোমার কেন আমাকে পাগল মনে হচ্ছে? পাগল না হলে কি ওইভাবে সবার সামনে একটা মেয়েকে কোলে তুলে নেয়? একটা মেয়ে বলছো কেন? তুমি আমার বিবাহিতা স্ত্রী, তোমাকে সবার সামনে কোলে নিব, পারলে কিছু করব, কারো কিছু বলার নাই। ইস, কি নির্লজ্জ আপনি! এরকম কথা বলতে আপনার মুখে আটকাচ্ছে না? অক্ষর আচমকা গাড়ি থামায়, পেছনে ফিরে মধুজার দিকে তাকায়। অক্ষরের চাহনিতে ইতিমধ্যেই মধুজার বুকে ঢিপ ঢিপ শব্দ করতে শুরু করেছে। অক্ষর বাঁকা হেসে বলে, নিজের বউয়ের কাছে যদি লজ্জা পায় তাহলে কোনদিন বাবা ডাক শুনতে পারবো না। এখন বেশি কথা না বলে নেমে পড়ো, আমার বাড়ি এসে গেছে। মধুজা আর এক মুহূর্ত অপেক্ষা না করে দ্রুত গাড়ি থেকে নেমে যায়। গাড়ি থেকে নেমে যেন স্বস্তির নিঃশ্বাস নেয়। উফ, অবশেষে পাগলা ডাক্তারের গাড়ি থেকে নামলাম। অক্ষর আবার গাড়ি ঘুরিয়ে চলে যায়। গাড়িতে সময় দেখে ইতিমধ্যে 7:50 বেজে গেছে। খুব দ্রুত তাকে হসপিটালে পৌঁছাতে হবে। তাদের বাড়ি থেকে অক্ষরের হসপিটালে বেশি দূরে নয়, গাড়িতে করে 5 মিনিটে পৌঁছানো সম্ভব। মধুজার বাড়িও বেশ কাছাকাছি। মধুজা অক্ষরের যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে থাকে, পাগলা ডাক্তার একটা আমাকে এভাবে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল। এখন আমি এই অজানা বাড়িতে একা কিভাবে যাব? আমি কিছুতেই পাগলা ডাক্তারের সাথে সংসার করব না, পারলে ঠেকাও। মধুজা অক্ষরের বাড়িটার দিকে তাকায়। 2 তলা বিশিষ্ট বিশাল বাড়ি, সম্পূর্ণ বিদেশি ডিজাইনের একটি বাড়ি। মধুজা শুনেছিল তার শ্বশুর অনিল চৌধুরী নাকি খুব বড় বিজনেসম্যান, তিনি এই বাড়িটা তৈরি করেছেন। মধুজা এসেছে থেকে বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। সে চাইলে ভেতরে যেতে পারে, কিন্তু এভাবে একা যেতে তার অস্বস্তি হচ্ছে। বাইরে দাঁড়িয়ে মশা মারছিল আর বলছিল, আজ ওই পাগলা ডাক্তারকে একটা শিক্ষা দিয়ে তবেই আমি দম নিব। আমাকে এভাবে বাইরে রেখে যাওয়া, তাই না? দাঁড়াও, দেখাচ্ছে মজা। কিছুক্ষণ পরে অনিল চৌধুরী কয়েকজন আত্মীয় স্বজনদের নিয়ে গাড়িতে করে চলে আসেন। গাড়ি থেকে নেমে মধুজাকে এভাবে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে অনিল চৌধুরী চমকে যান। মধুজাকে উদ্দেশ্য করে বলেন, তুমি এভাবে বাইরে দাঁড়িয়ে আছো কেন মা? আর অক্ষর কোথায়? মধুজা এই সুযোগটাকেই কাজে লাগায়। দুঃখী দুঃখী ভাব করে বলে, আপনার নির্দয় পাষাণ ছেলে আমাকে এখানে নামিয়ে দিয়ে চলে গেছে। আচ্ছা, আপনি বলুন, আমি এভাবে একা কি করে ভেতরে যাই? অনিল চৌধুরী আত্মীয় স্বজনদের সামনে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যান। একেই তো বিয়ের ওখানে যেসব কাণ্ড হলো, তাতে আর তার এমনিতে অনেক কথা শুনতে হয়েছে। এখন আবার নতুন করে ঝামেলা হলে ব্যাপারটা ভালো দেখাবে না। তাই তিনি বললেন, আচ্ছা তুমি চলো আমার সাথে, অক্ষর এলে ওর বিচার করবনি। মধুজা বিশ্বজয়ের হাসি দিয়ে অনিল চৌধুরীর সাথে যেতে থাকে। অনিল চৌধুরী দরজার সামনে এসে কলিং বেল বাজায়। অনিল চৌধুরীর স্ত্রী মমতা চৌধুরী এতক্ষণ ধরে ছেলের আর ছেলের বউয়ের অপেক্ষায় ছিলেন। কলিং বেল শব্দে শুনে ঝটপট গিয়ে দরজা খুলে দেন। দরজা খুলেই ভড়কে যান তিনি। অক্ষরকে না দেখে অনিল চৌধুরীকে প্রশ্ন করেন,
তোমার ছেলে কোথায়? মমতা চৌধুরী গম্ভীর প্রশ্নে ভয় পেয়ে যান অনিল চৌধুরী। এই বাড়ির প্রত্যেক সদস্যই মমতা চৌধুরীকে ভীষণ ভয় পায়, কারণ তিনি সবসময় গম্ভীর মুখে থাকেন। তিনি একবার রেগে গেলে অনেক বেশি সিরিয়াস হয়ে যান। তখন কেউ হাজার চেষ্টা করেও তার রাগ কমাতে পারে না। অনিল চৌধুরী কিছু বলার আগেই মধুজা বলে, আপনি কি আমার শাশুড়ি মা? মমতা চৌধুরী মধুজার দিকে তাকিয়ে গাম্ভীর্যতা বজায় রেখে বলে, হ্যাঁ, আমি অক্ষরের মা, এখন থেকে তোমার শাশুড়ি। মধুজা মমতা চৌধুরীকে বলে, জানেন আপনার ছেলে আমাকে এখানে নামিয়ে দিয়ে চলে গেছে, আমি কতক্ষণ থেকে একা দাঁড়িয়ে আছি। রাগে মমতা চৌধুরী হাত মুষ্টিবদ্ধ করে নেন। তুমি ভেতরে এসো, অক্ষরকে একবার শুধু ফিরতে দাও, তারপর আমি দেখছি। মধুজা মাথা নাড়িয়ে ভেতরে প্রবেশ করে, মনে মনে বলে, এবার আসবে মজা। পাগলা ডাক্তারের রাগী মা এবার তাকে শায়েস্তা করবে। মমতা চৌধুরী নিজে থেকে মধুজাকে অক্ষরের রুমে নিয়ে এলেন। মধুজাকে রুমে পৌঁছে দিয়ে বললেন, আজ থেকে এই রুমেই তুমি থাকবে, দেখে নাও তোমার পছন্দ হয় কিনা। চাইলে নিজের মতো করে রুমটা সাজাতে পারো। আমি কিন্তু সেরকম শাশুড়ি নই যে বিয়ের পর তোমাকে বলবো সবকিছু মানিয়ে নিতে। তুমি একলা কেন মানিয়ে নিবে? আমার ছেলেও তো তোমাকে বিয়ে করেছে, তাই তাকেও মানিয়ে নিতে হবে। মধুজা মুগ্ধ হয়ে যায় মমতা চৌধুরীর কথাগুলো শুনে। এক মুহূর্তে তার মনে হয় তার সামনে দাঁড়িয়ে থাকে এই নারী মূর্তিটির নাম যেন তার সঙ্গে মিলে গেছে। আসলে মমতাময়ী তিনি। বাহিরে থেকে গম্ভীর আর রাগী মনে হলেও যে ভেতরটা তার খুব সুন্দর, সেটা উপলব্ধি করতে পেরেছে মধুজা। অনেক ছোটবেলায় নিজের মাকে হারিয়েছে সে, আজ যেন মমতাকে দেখে মামা অনুভূতিটা আসছে। মধুজা শুধু এটাই বুঝতে পারছে না, এত ভালো একজন মানুষের ছেলে ওই রকম পাগলা ডাক্তার হলো কিভাবে। মধুজাকে চিন্তায় মগ্ন দেখে মমতা চৌধুরী বলে, কি ভাবছ? অক্ষরের কথা তো? ওকে নিয়ে ভাবিও না, ও আসলে আমি ওকে শাসন করে দিব। আজ সারাদিন নিশ্চয়ই অনেক ক্লান্তি গেছে তোমার উপর দিয়ে, এখনই তুমি রেস্ট নাও, আমি আসছি। মমতা চলে যাবে তখন মধুজা আচমকা তার হাত টেনে ধরে। মমতা গম্ভীর মুখে তাকাতেই হাতটা ছেড়ে দিয়ে বলে, আসলে আমার এরকম নতুন জায়গায় একা থাকতে ভয় করছে, আপনি যদি একটু থাকতেন তাহলে। মধুজা মমতা চৌধুরীর দিকে আরেকবার তাকায়, তার মুখের গাম্ভীর্য ভাব বজায় আছে। মধুজা ভাবে এখনই হয়তো তাকে অনেকগুলি কথা শুনিয়ে দিবেন তিনি, কিন্তু মধুজার ভাবনাকে ভুল প্রমাণ করে মমতা চৌধুরী স্মিত হেসে বলেন, আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার শ্বশুরকে রাতের ঔষধ দিয়ে আসছি। শুধু ঔষধ খাওয়ার কথা তার তো আবার মনেই থাকে না। মধুজা ভরসা পেয়ে নিশ্চিত হয়। মমতা চৌধুরী তার স্বামীকে রাতের ঔষধ দিয়ে চলে আসে, মধুজার পাশে বিছানায় শুয়ে পড়ে। মধুজা অনেক ক্লান্ত ছিল, তাই শোয়া মাত্রই ঘুমিয়ে যায়। ঘুমের ঘোরে মমতাকে জড়িয়ে ধরে মধুজা। প্রথম দিকে অস্বস্তি হলেও মমতা চৌধুরী মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। ঘুমের ঘোরে মধুজা বলছিল, আই মিস ইউ আম্মু, তোমাকে অনেক মিস করি। মমতা চৌধুরী জানেন মধুজার মা নেই, এই কারণে মেয়েটার জন্য খুব মায়া হয় তার। মা ছাড়া যে জীবন কতটা কঠিন সেটা তিনি জানেন। জন্মের পরই মমতা চৌধুরীর মা মারা গিয়েছিল। জন্মের পর থেকে তার বাবা আর চাচা চাচিদের অগাধ ভালোবাসা পেলেও মায়ের অভাব বোধ করেছেন তিনি। তাই তো যখন মধুজা বাচ্চাদের মতো তাকে জড়িয়ে ধরে শুয়েছিল, তখন তাকে সরিয়ে না দিয়ে আলতো করে তার মাথায় হাত বুলিয়ে দেয়। ঘুম থেকে ওঠা মাত্রই মধুজা দেখতে পায় তার পাশে অক্ষর শুয়ে আছে। এই ঘটনায় মধুজা এতটাই অবাক হতবাক হয়ে যায় যে বিছানা থেকে লাফিয়ে উঠে পড়ে, যার কারণে অক্ষরের ঘুমও ভেঙে যায়। অক্ষর চোখ ডলতে ডলতে বলে, সকাল সকাল ভূত দেখলে নাকি যে এত চমকে গেলে? মধুজা প্রচণ্ড ছটফট করছিল নিজের পাশে অক্ষরকে দেখে। এমনিতেই তার হৃদক্রিয়া বন্ধ হওয়ার জোগাড়, তার ওপর সকাল সকাল অক্ষরের এমন মস্করা তার সহ্য হলো না। বেশ রূঢ়ভাবে বলল, আপনি এখানে কি করছেন? আমার পাশে তো গতকাল রাতে আপনার মা ছিল, আপনি এলেন কোথা থেকে? অক্ষর ভ্রু কুঁচকে ফেলে, অতিশয় বিরক্তি নিয়ে বলে, গতকাল রাতে আমি বাড়ি ফিরিয়ে নিজের রুমে এসে দেখি তুমি আর আম্মু শুয়ে আছো। আম্মু আমার উপস্থিতি টের পেয়ে যান, তিনি উঠে পড়েন, আমাকে অনেক কথা শোনান, তোমাকে একলা বাড়ির বাইরে রেখে যাওয়ার জন্য। তারপর আমাকে বিশ্রাম নিতে বলে নিজের রুমে চলে যান। আমি ফ্রেশ হয়ে এসে তোমার পাশে শুয়ে পড়ি। তুমি ঘুমের দেশে এতটাই তলিয়েছিলে যে খেয়ালই করনি। মধুজা অক্ষরকে উদ্দেশ্য করে বলে, আপনি এভাবে বিনা অনুমতিতে আমার পাশে শুয়ে পড়লেন কেন? এই রুমটা আমার, বিছানাটাও আমার, এমনকি বউটাও আমার, তাহলে তোমার অনুমতি নিতে হবে কেন? মধুজা এবার অন্য ভাবনায় তলিয়ে যায়। অক্ষরের যদি এত অধিকারবোধ দেখে তার মনে অন্য চিন্তা চলে আসে। মধুজা শুকনো ঢোক গিলে বলে, আপনি কাল রাতে আমার সাথে কিছু করেননি তো? অক্ষর মজা নেওয়ার জন্য বলে, অনেক কিছুই করেছি। মধুজা এবার কাঁদো কাঁদো গলায় বলে, আপনি আমার পিওর ভাজিনিটি এভাবে নষ্ট করতে পারেন না।
মধুজার কথায় অক্ষরের হাসি পেয়ে যায়। অনেক কষ্টে নিজের হাসি আটকে অক্ষর ধীরে ধীরে মধুজার দিকে এগোতে থাকে। মধুজাও পিছাতে থাকে। মধুজা বিছানার একেবারে শেষ প্রান্তে এসে থেমে যায়। অক্ষর বাঁকা হেসে বলে, আমার বউয়ের ভার্জিনিটি আমি নষ্ট করব না তো কে করবে? মধুজা আরও ভয়ে পিছানোর চেষ্টা করতেই ধপাস করে বিছানা থেকে পড়ে যায়। অক্ষর এবার শব্দ করেই হেসে ওঠে। আজকের গল্পটি এ পর্যন্তই শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।